আমরা বেস থিওরিম নিয়ে আলোচনা করে ফেলেছি। বেস থিওরিমের পরের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কেন পড়ব সেটা আগে বুঝে নিই। আমরা অলরেডি আগে সম্ভাবনায় পড়েছি একটি সমসম্ভব পরীক্ষা, যে পরীক্ষাটি তিনটি শর্ত মেনে চলে সেই সমসম্ভব পরীক্ষা তাকে ই দ্বারা চিহ্নিত করা হয়, এবং একটি সমসম্ভব পরীক্ষা করার পরে যতগুলি রেজাল্ট আসে সব কটি রেজাল্টকে একত্রে একটি সেট বা এসের আকারে লিখলে আমরা ঘটনা দেশ পাই। আমি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট লিখেছি। একটি লুডোর ছক্কা গড়ানো। তাহলে আমি একটি লুডোর ছক্কা গড়ালাম, এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা, যাকে আমি ইর সাহায্যে চিহ্নিত করছি। এই সমসম্ভব পরীক্ষা করার ফলে আমার যে ঘটনাদেশ এসটি হবে সেটি হবে পুট, দুরি, তিরি, চোখ, পাঞ্জা, ছক্কা, মানে 1 2 3 4 5 6। তাহলে আমি লিখে দিলাম এখানে ঘটনাদেশ এসটি হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ ঘটনাদেশে টোটাল 6টি রেজাল্ট। এবারে আমি যদি একটি ঘটনা ধরি যেটি প্রাপ্ত 5 পড়ার ঘটনা, 5 পড়ার ঘটনাকে যদি আমি বলি, তাহলে প্রবাবিলিটি অফ হবে, আমরা খুব ভালো করেই জানি, সম্ভাবনার নিচে বসে ঘটনাদেশের টোটাল রেজাল্ট। এখানে ঘটনাদেশের টোটাল রেজাল্ট হচ্ছে 6, তাহলে নিচে বসবে 6, আর উপরে 5 পড়ার ঘটনা মানে 5 মানে একটি রেজাল্ট মানে 1-এর 6। তাহলে এখানে এই সম্ভাবনা নির্ণয়টা আমরা অলরেডি 11-এ শিখে নিয়েছি। সম্ভাবনা নির্ণয় করতে গেলে নিচে আমার বসবে টোটাল রেজাল্ট, নিচে 6 বসবে, এবং উপরে আমার যার সম্ভাবনা জানতে চায়, যে ঘটনার সম্ভাবনা জানতে চায় তার মানটা বসে। এখানে 5 একটা ঘটনা, তাহলে 5 5 সেখানে 1 বসে গেল। তাহলে এই হচ্ছে যখন আমি একটা লুডোর ছক্কা গড়াচ্ছি। এবারে যদি আমি পরীক্ষাটা একটু পরিবর্তন করি, এর পরের পরীক্ষা যেটা আমি নিচ্ছি সেটা হলো দুটো লুডোর ছক্কা গড়ানো। মানে আমি প্রথমে একটি লুডোর ছক্কা গড়িয়েছিলাম, তাই আমি 6টা রেজাল্ট পেয়েছিলাম। এবার আমি দুটো লুডোর ছক্কা একসাথে গড়াচ্ছি, তার মানে আমি ঘটনাদেশ এসে টোটাল 6 6 36টা রেজাল্ট পাচ্ছি। আমরা জানি, আমরা এটা ভালো করে শিখে এসেছি যে একটি এক্সপেরিমেন্ট করলে তাতে কটি রেজাল্ট আসে ঘটনাদেশে তার নির্ণয়ের একটা শর্ট সূত্র রয়েছে, রেজাল্ট টু দি পাওয়ার n। তাহলে এখানে 6 স্কোয়ার 36টা হয়। সেটা কী কী রেজাল্ট হয় সেটাও আমরা ভালো করে জানি। একটা হবে পুট পুট, পুট ধুরি, পুট তিরি, পুট চোখ, পুট পাঞ্জা, পুট ছক্কা। আরেকটা হবে দুরি পুট, দুরি দুরি, দুরি তিরি, দুরি চোখ, দুরি পাঞ্জা, দুরি ছক্কা। আরেকটা হবে তিরি পুট, তিরি দুরি, তিরি তিরি, তিরি চোখ, তিরি পাঞ্জা, তিরি ছক্কা। এইভাবে টোটাল পুট পুট থেকে ছক্কা ছক্কা পর্যন্ত টোটাল 36টি রেজাল্ট এখানে আমি পাবো। তাহলে এবারে এই 36টি রেজাল্টের উপর আমি যদি একটি ঘটনা বলি, এটি হচ্ছে প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি 7। আমি একটি ঘটনা নিলাম, প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি 7। তার মানে আমার এখানে প্রবাবিলিটি অফ এটা কেমন হবে, নিচে বসবে টোটাল সংখ্যাটা। আমি একটু আগে উপরে দেখতে পাচ্ছি, উপরে আমার ঘটনাদেশ এসে টোটাল 36 রেজাল্ট আছে, তার মানে নিচে বসবে 36। এবং আমাকে ঘটনাটি বলেছে প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি 7। এটাও আমি ভালো করে জানি যে এইরকম এমন কোন কোন বিন্দু আছে, আমাকে ঘটনাদেশের মধ্যে এমন কোন কোন বিন্দু খুঁজতে হবে আছে যাদের সমষ্টি 7। সেটা কীরকম হয় একটু দেখে নাও। যেমন একটি পুট ছক্কাদের সমষ্টি 7, তারপর দুরি পাঞ্জা, এটার সমষ্টিও 7, তিরি চোখ 7, চোখ তিরি 7, পাঞ্জা দুরি 7, ছক্কা পুট 7। তাহলে টোটাল এই 36টি রেজাল্টের মধ্যে এমন 6টি রেজাল্ট আমি পেলাম, 6টি রেজাল্ট আমি যে পেয়েছি যাদের অঙ্কদ্বয়ের সমষ্টি 7। তার মানে যে ঘটনাটি রয়েছে এই ঘটনাটির টোটাল বিন্দু হচ্ছে 6টা। তার মানে প্রবাবিলিটি অফ কত হবে, প্রবাবিলিটি অফ হবে 6/36। তার মানে আমি দেখতে পাচ্ছি যখন আমি একটি লুডোর ছক্কা গড়াচ্ছি তখন ঘটনাদেশে বিন্দু সংখ্যা 6টি। যখন আমি দুটো লুডোর ছক্কা গড়াচ্ছি
তখন ঘটনা দেশে দুটো লুডোর ছক্কা গড়াতে ঘটনা দেশে বিন্দু সংখ্যা হচ্ছে 36টি। এবং সেক্ষেত্রে কোনো একটা সম্ভাবনা বের করতে গিয়ে আমাকে কিন্তু অনেক ক্যালকুলেশন করতে হলো বা অনেকটা চিন্তাভাবনা করতে হলো। এইবারে যদি আমি এই যে পরীক্ষাটা, এই যে র্যান্ডম এক্সপেরিমেন্টটা, এই যে পরীক্ষাটা এবং এই যে র্যান্ডম এক্সপেরিমেন্টটা যেটাকে আমি দুটো লুডোর ছক্কা গড়ানো বলছি, আমি যদি এই এক্সপেরিমেন্টটাকে একটু বাড়িয়ে দিই, আমি যদি এই র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে কি হয় দেখা যাক। যদি এখানে আমি দুটো লুডোর ছক্কার জায়গায় বলি 3টে লুডোর ছক্কা গড়ানো হলো, 3টি লুডোর ছক্কা যদি গড়াই, তাহলে ঘটনা দেশে যে রেজাল্ট আসবে সেটা হবে 6 কিউব 216টি। তার মানে এই 36টি রেজাল্ট, এই ঘটনা দেশের 36টি রেজাল্ট 216টি রেজাল্টে রূপান্তরিত হয়ে যাবে, মানে পুরো খাতা ভর্তি হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমাকে সম্ভাবনা নির্ণয় করতে হয়, তাহলে 216টির মধ্যে নির্দিষ্ট বিন্দুগুলি খুঁজে পেতে আমাকে বেগ পেতে হবে, অর্থাৎ অনেক ঝামেলার সৃষ্টি হবে। এই ঝামেলাকে এড়ানোর জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের অবতারণা বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ধারণা আসে। কীরকম ধারণাটা? যেমন আমি দুটো লুডোর ছক্কা গড়ালাম, আমার ঘটনা দেশে টোটাল 36টা রেজাল্ট এলো। 36টা রেজাল্ট আসার পরে আমি যদি প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি 7 বের করতে যাই, এর সমন্বয় বের করতে যাই, আমাকে এমনি খুঁজতে হলো। কিন্তু আমার এই 36টি রেজাল্টকে, ঘটনা দেশের 36টি মানকে, 36টি বিন্দুকে কমিয়ে ফেলার জন্য, বিন্দু সংখ্যাকে কমিয়ে ফেলার জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আমাকে কি করতে হবে? এই পরীক্ষাটির উপর, এই দুটো লুডোর ছক্কা গড়ানো এই পরীক্ষাটির উপর একটি নির্দেশতন্ত্র, একটা নির্দেশনা, একটা অর্ডার ডিফাইন করতে হবে। সেই নির্দেশনা বা অর্ডার যে ডিফাইন করা হবে তাকে কি বলা হবে? তাকে এক্স বলা হবে। কিভাবে সেটা হয় সেটা আমি দেখাতে চলেছি। তাহলে আমি এখানে কি পরীক্ষা করেছি? আমরা এখানে দুটো লুডোর ছক্কা গড়িয়েছি। এই দুটো লুডোর ছক্কা গড়িয়েছি যে তার উপর আমি কি কি বিন্দু আসবে না ভেবে তার উপর আমি একটা অর্ডার বা একটা নির্দেশনা দিচ্ছি, একটা অর্ডার বা নির্দেশনা, যেটা আমি এখানে মনে করছি পরীক্ষার প্রশ্নে বা বইতে অনুশীলনীতে সেটা দেওয়া থাকবে। সেই অর্ডার বা নির্দেশনাকে আমরা এক্স বলবো। যেমন এখানে আমি একটা নির্দেশনা দিচ্ছি, দুটো লুডোর ছক্কা গড়ালে নির্দেশনাটি হচ্ছে প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি। তার মানে এক্স সমান প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি। তার মানে দুটো লুডোর ছক্কা গড়ানো একটা পরীক্ষা, তার উপর একটি নির্দেশনা বা অর্ডার হচ্ছে প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি, যাকে আমি এক্স বলবো, যাকে সমসম্ভব চলক বলা। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে সমসম্ভব চলক বলা হবে, যাকে আমরা সমসম্ভব চলক বলবো। তাহলে এই প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি, এই নির্দেশ মেনে এই টোটাল 36টি রেজাল্টকে আমাকে রূপান্তরিত করতে হবে। যেমন আমাকে কি বলেছে নির্দেশনায়? প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি। তার মানে এই যে পুটটা আর পুট থাকবে না, কি হয়ে যাবে? এটা 2 হবে। এই বিন্দুটা 2 হয়ে যাবে, পুট 2টা 3 হয়ে যাবে, পুট 3টা 4 হয়ে যাবে, পুট চোখটা 5 হয়ে যাবে, পুট 5টা 6 হয়ে যাবে, পুট 6 7 হবে। অর্থাৎ আমার তখন কি হবে? আমার তখন এই সমসম্ভব চলক বা প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি নির্দেশনা, যাকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করছি, সেই এক্সের নির্দেশটাকে মেনে আমার দুটো লুডোর ছক্কা গড়ালে যে বিন্দুগুলি আসবে সেগুলির প্রথমটা হবে, সর্বনিম্ন হবে 2, তারপরে হবে 4, তারপরে হবে 6, তারপরে 4-এর পরে 5 হবে, 5-এর পরে হবে 6, তারপরে 7 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে, 11 হবে, 12 হবে। মানে 2 4 2 একটা আরও ছেড়ে গেছি, মাঝখানে 3ও হবে, 2 হবে, 3 হবে, 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, টোটাল 11টি রেজাল্ট হবে। টোটাল 11টি রেজাল্ট আমি পাবো। অর্থাৎ কিনা দুটো লুডোর ছক্কা গড়ালে তার উপর যদি একটি নির্দেশনা প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি হয়, তবে সর্বনিম্ন পুট হয়, তাহলে পুট মানে সেটা 2তে যাবে, এবং সর্বোচ্চ 6 হয়, মানে 2 থেকে 12 পর্যন্ত হবে। টোটাল রেজাল্ট তখন 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ আমার 4
4, 8, 9, 10, 11টি রেজাল্ট হবে। তাহলে টোটাল ছিল 36 রেজাল্ট, ঘটনা ছিল 36 রেজাল্ট। সেই 36টি রেজাল্ট প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি এই নির্দেশনা বা এই সমসম্ভব চলককে মেনে টোটাল 11টি রেজাল্টে রূপান্তরিত হয়েছে, মানে রেজাল্টের সংখ্যাটা কমে গেল। এই যে রেজাল্টগুলিকে স্পেকট্রাম বলা হবে। তাহলে এগুলিকে কি বলা হবে? স্পেকট্রাম। তাহলে এগুলিকে স্পেকট্রাম বলা হবে। আমি এই জন্য লিখে দিচ্ছি স্পেকট্রাম বা এক্সআই বলা হবে। প্রথমটা যেমন x1, তারপরটা হচ্ছে xi। কেন বলছি এটাকে? না, আমার x থেকে আসছে, সমসম্ভব চলক x থেকে আসছে এবং এটি একটি ভেরিয়েবল। এই চলকটির যে মানগুলো হবে সেগুলো x1, x2, x3, x4, x5 এরকম হবে। তাই এটাকে আমি সংক্ষেপে xi লিখেছি। প্রথমটা হবে x1, দ্বিতীয়টা হবে x2, তৃতীয়টা হবে x3, তারপরে হবে x4, তারপরে হবে x5, এইভাবে চলতে থাকবে। তাই এটা হচ্ছে স্পেকট্রাম। তারপরে হচ্ছে স্পেকট্রামগুলির সংক্ষেপ চিহ্ন হচ্ছে xi। তাহলে এটা হচ্ছে xi স্পেকট্রাম। xi সমসম্ভব চলক x, এই নির্দেশনা মেনে স্পেকট্রাম পেলাম। xi প্রথমটা x1, x2, x3, x4, x5, x6, x7, x8, x9, x10, x11, টোটাল এগুলো স্পেকট্রাম আমি পেয়ে গেলাম। অর্থাৎ কিনা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কাজ হচ্ছে অনেকগুলি ঘটনাদেশের রেজাল্টকে সংক্ষেপিত করা একটি অর্ডারের মাধ্যমে, একটি নির্দেশনার মাধ্যমে। সেই অর্ডার বা নির্দেশনাকে সমসম্ভব চলক বলা হয়, সমসম্ভব চলক বা র্যান্ডম ভেরিয়েবল বলা হয়, যাকে এক্স দ্বারা চিহ্নিত করা হয়। এবং র্যান্ডম ভেরিয়েবল বা সমসম্ভব চলকের মাধ্যমে আমি স্পেকট্রাম বা এক্সআই পাবো। এটাই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবার আমি বিস্তারিত আলোচনা করি। এবারে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করছি। আমি একটা এক্সাম্পল নিয়েই পুরো ডিস্ট্রিবিউশনটা বুঝিয়ে দিব। কীরকম দেখো, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, দুটো লুডোর ছক্কা গড়ানো। তাহলে আমি দুটো লুডোর ছক্কা গড়ানো নিলাম। এই দুটো লুডোর ছক্কা গড়ালে আমার ঘটনাদেশ এসে টোটাল 36টি রেজাল্ট আসে। এই 36টি রেজাল্টকে কমানোর জন্য আমি এক্স একটি সমসম্ভব চলক ডিফাইন করলাম, যেটা হচ্ছে প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি। যখন আমি সমসম্ভব চলক এক্স ডিফাইন করে দিচ্ছি তখন আমার স্পেকট্রাম পেয়ে যাচ্ছে, যেটা আমি আগে আলোচনা করলাম। সেটা হচ্ছে xi, সেটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 2কে x1 বলবো, 3কে x2 বলবো, এইভাবে আমরা এগিয়ে যাব। অর্থাৎ 2x1, 3x2, 4x3, 5x4, 6x5, 7x6, 8x7, 9x8, 10x9, 11x10, 12x11। তাহলে সমসম্ভব চলক এবং তার স্পেকট্রাম। এবার একটু বোঝাই ব্যাপারটা। এবারে আমি আগের ঘটনাদেশে একটু যাচ্ছি। মূল যে ঘটনাদেশটি ছিল সেটা হচ্ছে 1 1 1 2 1 3 1 4 এইটা, এবং তার উপর একটা অর্ডার ডিফাইন হয়ে গেল। তখন স্পেকট্রাম হয়ে গেল কিন্তু আমার 2 থেকে শুরু হচ্ছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, এই 2 এর আন্ডারে কে আছে? আমার কিন্তু এই টোটাল 36টি রেজাল্ট, ঘটনাদেশের এই টোটাল 36টি রেজাল্ট কিন্তু আমার এই স্পেকট্রামের আন্ডারে আছে। কেমন? 2 এর আন্ডারে পুট আছে। 2 মানে পুট হচ্ছে 2, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। 3 এর আন্ডারে কে আছে? পুট 2। 3 কাকে কাকে নির্দেশ করবে? আগের 36টি রেজাল্টের কাকে কাকে 3 নির্দেশ করছে। 3 এর আন্ডারে আছে পুট 2 পুট। 4 এর আন্ডারে আছে পুট 3 পুট। 5 এর আন্ডারে একইভাবে পাবো। মানে এই টোটাল 11টির মধ্যে 36 রেজাল্ট লুকিয়ে আছে। এটা মনে রাখবে, সব সময় এটা মনে রাখতে হবে। এই 11টি রেজাল্টের মধ্যে আগের এই 36টি রেজাল্ট লুকিয়ে আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আগের এই 36 রেজাল্ট কিন্তু এই 11টি রেজাল্টের মধ্যেই লুকিয়ে আছে। 4 এর মধ্যে পুট 3 পুট লুকিয়ে আছে। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা বিন্দু এই স্পেকট্রামে আছে। এবার আমরা শিখব এই স্পেকট্রামগুলির সম্ভাবনা কি করে বের করা হয়। প্রথমে আমরা 2 এর সম্ভাবনা বের করা শিখি। তাহলে আমি যদি 2 এর সম্ভাবনা বের করতে যাই, আমি যদি 2 স্পেকট্রামটির সম্ভাবনা বের করতে যাই, যাকে আমরা পিআই বলবো, সম্ভাবনা হচ্ছে পি, যেহেতু স্পেকট্রাম এক্সআই এর সম্ভাবনা তাকে পিআই বলবো। প্রথমটা x1 এর সম্ভাবনা যেটা হবে সেটাকে p1 বলবো। p1টা কীরকম হবে? p1টা হবে আমার টোটাল নিচে হচ্ছে 36, p1টা আমার 36 হবে।
দুইয়ের আন্ডারে কটা আছে? একটা বিন্দু আছে। দুইয়ের আন্ডারে আমার একটা বিন্দু আছে, এটা হবে 1/36। একইভাবে এর পরেরটা মানে 3 স্পেকট্রামের সমানটা কত হবে? সেটা হবে 2/36। কারণ আমরা আগেই জেনে এসেছি টোটাল ঘটনা দেশে টোটাল 36টি রেজাল্ট, তাহলে সবার নিচে কিন্তু আমার 36 বসবে এবং 3-এর আন্ডারে দুটো মানে 2-এর 36 হবে। একইভাবে 4 স্পেকট্রামটির সম্ভাবনা হচ্ছে 3-এর 36, 5টার হবে 4-এর 36। এইরকম করে পর করে যদি আমি এই টেবিল থেকে আমি যদি সম্ভাবনা নির্ণয় করার চেষ্টা করি, তাহলে প্রত্যেকটি স্পেকট্রামের সম্ভাবনা কিন্তু আমি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আমি বাকিগুলোর সময় নির্ণয় করে দিচ্ছি, দেখো কীরকমভাবে। তার মানে আমি যদি প্রত্যেকটি সম্ভাবনা বের করি, প্রত্যেকটি স্পেকট্রামের আমি সম্ভাবনা বের করতে পারবো। 2-এর সম্ভাবনা 1/36, 3-এর সম্ভাবনা 2/36, 4-এর সম্ভাবনা 3/36, 5-এর সম্ভাবনা 4/36, 6-এর সম্ভাবনা 5/36, 7-এর 6/36, 8-এর 5/36, 9-এর 4/36, 10-এর 3/36, 11-এর 2/36, 12-এর 1/36। আমি কিন্তু আগের যে আমার এই যে ছিল, এই যে ঘটনা দেশটা ছিল তা থেকে দেখে আমি সম্ভাবনাগুলো করে ফেললাম। এবারে প্রথম যে সম্ভাবনা, একে আমি P1 বলবো। x1 এর সম্ভাবনা, x1 স্পেকট্রাম, তার সম্ভাবনাটাকে প্রথম P1 বলবো। x2 সম্ভাবনাটাকে P2 বলবো, x3 এর P3 বলবো, x4 এর P4 বলবো, x5 এর সম্ভাবনা P5 বলবো, x6 এর P6 বলবো। অর্থাৎ প্রত্যেকটি স্পেকট্রামের সম্ভাবনা তাকে P1 P2 P3, x1 এর P1, x2 P2, x3 P3, x4 এর P4, P1 P2 P3 P4 P5 P6 P7 P8 P9 P10 P11 এইভাবে বলবো। সম্ভাবনাকে আবার এফএক্সআইও বলা হয়, আবার এটাকে এফএক্সআইও বলা হয়, এফএক্সআইও বলা হয়। একে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্রবাবিলিটি মাস ফাংশন বা পিএমএ বা পিডিএফ বলা হয়, এটাকে এফএক্সআইও বলা হয়। তার কারণ এটি অলরেডি সমসম্ভব চলক থেকে এসছে। তাহলে আমার স্পেকট্রাম এবং তার সম্ভাবনা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখিয়ে দিলাম। এইবারে প্রত্যেকটি স্পেকট্রাম এবং প্রত্যেকটি স্পেকট্রাম, যেমন x1 স্পেকট্রাম তার সম্ভাবনা P1, x2 স্পেকট্রাম তার সম্ভাবনা P2, x3 স্পেকট্রাম তার সম্ভাবনা P3। প্রত্যেকটি স্পেকট্রাম এবং তার সম্ভাবনাকে একত্রে যদি বিন্দু আকারে লিখি, তবে যে ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার পাই, সেই ক্রমিক জোড় বা অর্ডার পেয়ারগুলিকে একত্রে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা সম্ভাবনা বিভাজন তালিকা বলা হয়। তবে আমরা অর্ডার পেয়ার বা ক্রমিক জোড় আকারে না লেখাটাই আমাদের বাঞ্ছনীয়, এটাকে আমরা টেবিল করে নিব। আমি একটা টেবিল করে দেখাচ্ছি, দেখো আমি অলরেডি টেবিলটা করে দিয়েছি। এখানে এই যে অর্ডার পেয়ার x1 P1, x2 P2, x3 P3 xn Pn যে আমার যে অর্ডার পেয়ারগুলো ছিল, একে আমি এইভাবে টেবিল লিখবো। একটা টেবিল করব, উপরে আমার বসবে স্পেকট্রাম, এখানে xi, x1, x2, x3 xn, উপরে আমার এই স্পেকট্রাম বসবে এবং নিচে আমার pi মানে তার সম্ভাবনা x1 এর P1, x2 P2, x3 P3 xn Pn। এইভাবে আমি কিন্তু স্পেকট্রামগুলিকে তার নিচে সম্ভাবনাগুলিকে একটা টেবিলের সাহায্যে প্রকাশ করব, যে টেবিলটাকে আমরা বলবো সম্ভাবনা বিভাজন তালিকা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এর তালিকা, এর ট্যাবুলেশনটা বা সম্ভাবনা বিভাজন তালিকা বলবো। তবে মনে রাখতে হবে সম্ভাবনা একটা এইরকম অনেক টেবিল হতে পারে, সব টেবিল কিন্তু সম্ভাবনা বিভাজন তালিকা নয়। কোনটা কোনটা এরকম প্রশ্নে আসে, একটা টেবিল দিয়ে দিবে, প্রশ্নে একটা টেবিল দিয়ে দিবে, দিয়ে বলবে এটি কি একটি সম্ভাবনা বিভাজন তালিকা। সেটা জানতে গেলে আমাকে কি করতে হবে না, সর্বপ্রথম হবে আমার এখানে একটু সর্বপ্রথম আমাদের জানতে হবে, আমরা আগে 11-এ পড়ে আসছি সম্ভাবনা তার মানটা কখনই ঋণাত্মক হয় না, তার মানটা 0 বা তার থেকে বড় হয়, 1 বা তার থেকে ছোট হয়। মানে এই যে নিচে P1 P2 P3 Pn এই যে মানগুলা, এই মানগুলির প্রত্যেকটি মান হয় 0 বা তার থেকে বড় হবে, নতুবা 1 তার থেকে ছোট হবে। প্রথম কথা, এই প্রত্যেকটি মান ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি মান কিন্তু হয় 0 বা তার থেকে বড় হবে, নতুবা 1 বা তার থেকে ছোট হবে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে P1 থেকে Pn পর্যন্ত, P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4 প্লাস Pn, P1 থেকে Pn পর্যন্ত প্রত্যেকটি মানের যোগফল কিন্তু আমার 1 হবে। P1 প্লাস P2 প্লাস P3 প্লাস Pn হচ্ছে 1। এই দুটি শর্ত যদি কোনো টেবিল মানে তা সেটা কিন্তু আমার সম্ভাবনা বিভাজন তালিকা। অর্থাৎ কিনা সবকটি সম্ভাবনা যোগ করলে 1 হবেই। অর্থাৎ এটা টোটাল প্রবাবিলিটি, এটা কোন সূত্র মানছে? টোটাল প্রবাবিলিটি সূত্র মানছে, প্রবাবিলিটি অফ এস। কারণ আমরা জানি যে সব বিন্দুকে একত্রে ঘটনা দেশ বলা হয়, আর ঘটনা দেশ বা এস এর সম্ভাবনা প্রবাবিলিটি অফ এস আমরা 1 পড়ে এসেছি 11-এ।
তাই টোটাল প্রবাবিলিটিটাকে 1 বলা হচ্ছে, টোটাল প্রবাবিলিটির যোগফলটাকে 1 বলা হচ্ছে, এবং প্রত্যেকটা প্রবাবিলিটির মান 0 বা তার থেকে বড়, 1 বা তার থেকে ছোট হবে। এটাই হচ্ছে সমযোজন তালিকা। এবারে আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম, এক্সাম্পলটি ছিল দুটো লুডোর ছক্কা গড়ানো। দুটো লুডোর ছক্কা গড়ালে টোটাল যে রেজাল্টটা হয় 36টা এ, সেটা এখানে লেখা আছে। এবারে সেই এক্সাম্পলটাকে দুটো লুডোর ছক্কা গড়ানো এবং দুটো লুডোর ছক্কা গড়িয়ে দেওয়ার পরে তারপরে যখন আমি তার উপর একটা এক্স প্রাপ্তাঙ্কদ্বয়ের সমষ্টি এইরকম একটা সমসম্ভব চলক ডিফাইন করে দিলাম, আমি স্পেকট্রাম পেয়ে গেলাম, তার সম্ভাবনা পেয়ে গেলাম। তাহলে এই সমসম্ভব চলক বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটাকে যদি আমি টেবিলের সাহায্যে প্রকাশ করি তাহলে টেবিলটা কেমন দাঁড়াবে? টেবিলটা দাঁড়াবে এক্স আই স্পেকট্রাম পি আই তার সম্ভাবনা 2 থেকে শুরু হবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তার সমান 1/36, 2/36, 3/36, 4/36, 5/36, 6/36, 5, 4, 3, 2, 1/36। টোটালটা তোমরা যোগ করে দেখো, টোটাল যে প্রবাবিলিটি পিআই আছে টোটালটা যোগ করলে কিন্তু সেটা 1 হবে, এবং প্রত্যেকটা 0 বা তার থেকে বড়, 1 বা তার থেকে ছোট। কিন্তু মনে রাখবে স্পেকট্রামের মান 0 হতে পারে, ঋণাত্মকও হতে পারে, ধনাত্মক হতে পারে। স্পেকট্রামের উপর কোনো নির্দেশ নেই, স্পেকট্রাম যেমন ইচ্ছা হতে পারে, তার কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। স্পেকট্রাম যা ইচ্ছা হতে পারে, কিন্তু তার যে সম্ভাবনা সেটি ইন্ডিভিজুয়ালি সেটা 0 বা তার থেকে বড় হবে, 1 বা তার থেকে ছোট হবে, এবং টোটাল প্রবাবিলিটির যোগফলটা কিন্তু আমার 1 হবে। এটা আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে আমি একটা সম্ভাবনা বিভাজন তালিকা পেয়ে গেলাম। তাহলে আমি একটা এক্সাম্পল নিয়েছিলাম, সেই এক্সাম্পলটার বিভাজন তালিকা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি কিন্তু তৈরি করে দেখালাম। এবারে নেক্সট থিওরিতে যাচ্ছি। তাহলে আমরা সম্ভাবনা বিভাজন তালিকা, এই যে টেবিলটা, এটাকে আমাদের বলছে সম্ভাবনা বিভাজন তালিকা। আমরা সম্ভাবনা বিভাজন তালিকা অলরেডি পেয়ে গেছি। একটা সম্ভাবনা বিভাজন তালিকার কি কি জানতে হবে? একটা সম্ভাবনা বিভাজন তালিকা আমি অলরেডি দেখতে পাচ্ছি, উপরেগুলি স্পেকট্রাম, নিচেগুলি তার সম্ভাবনা। কি কি জানতে হবে? প্রথমে জানতে হবে তার মধ্যক কি। 3টি বিষয় জানতে হবে। এক হচ্ছে মধ্যক, তারপরে জানবো ভেদমান, তারপরে জানবো সমক পার্থক্য। আগে জানবো মধ্যক কি। এখানে মধ্যকের অনেক নাম রয়েছে, আমি লিখে দিচ্ছি এটা। মধ্যক কখনো কখনো তাকে মধ্যক বলা হয়, কখনো কখনো গড় মান বলা হয়, কখনো কখনো আবার গাণিতিক প্রত্যাশা বলা হয়। অনেক প্রশ্নে তোমরা দেখতে পাবে গাণিতিক প্রত্যাশা বা তার প্রত্যাশিত মানটি বের করো। প্রত্যাশিত মান মানে কিন্তু গাণিতিক প্রত্যাশা, মানে কিন্তু মধ্যক। তাহলে সেই গাণিতিক প্রত্যাশা বা মধ্যকটা কি হয় দেখো। মধ্যক অপর নাম গড় মান, অপর নাম গাণিতিক প্রত্যাশা, এবং তার চিহ্নটা কি। আগে জানবো চিহ্নটা কি। এক্স যদি একটা সমসম্ভব চলক হয় তবে তার মধ্যক তাকে এক্স বার বা ইএক্স এর মাধ্যমে প্রকাশ করা হয়। বেশি ইএক্স এর মাধ্যমেই প্রকাশ করা হয়। তাহলে কি কি হয়ে গেল? তাহলে একটি সম্ভাবনা বিভাজন তালিকার প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মধ্যক। মধ্যকটা কি? মধ্যকটা হচ্ছে এক্স বার বা ইএক্স, তার অপর নাম গড় মানও হতে পারে, গাণিতিক প্রত্যাশা হতে পারে। তারপর মধ্যকটা কেমন করে বের করব? খুবই সিম্পল, আমি নিচে লিখে রেখেছি। মধ্যক বা ইএক্স দেখতে পাচ্ছ এখানে, মধ্যক বা ইএক্স যেটা আমার আছে, ইএক্স বা মধ্যক যাকে আমরা এক্স বার বলি, সেটা একদম সিম্পল। টেবিল থেকে আমরা যদি মানটা বের করতে যাই তাহলে টেবিল থেকে আমরা x1 ইন্টু p1 প্লাস x2 ইন্টু p2 প্লাস x3 ইন্টু p3 প্লাস ডট 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 xn ইন্টু pn, মানে স্পেকট্রাম গুণিতক তার সম্ভাবনা প্লাস আবার স্পেকট্রাম গুণিতক তার সম্ভাবনা, মানে x1 ইন্টু p1 প্লাস x2 ইন্টু p2 প্লাস x3 ইন্টু p3 প্লাস x4 ইন্টু p4 প্লাস ডট 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 xn ইন্টু pn, মানে সামেশন অফ i সমান 1 to n xi pi। স্পেকট্রাম, প্রত্যেকটি স্পেকট্রাম এবং তাদের সম্ভাবনার গুণফলের যোগফল হচ্ছে মধ্যক বা ইএক্স। আচ্ছা, তুমি লক্ষ্য করে দেখেছো কেন এখানে যে ইএক্সটি রয়েছে, এই ইএক্সটি যে রয়েছে, এই এক্সটা, এই এক্স এর জন্য এখানে x1 x2 xn হয়ে যাচ্ছে। যদি এখানে ই এক্স স্কোয়ার হয় তাহলে x1 স্কোয়ার x2 স্কোয়ার xn স্কোয়ার হবে। আমি তার পরের লাইনে লিখে দেখিয়েছি, দেখো ই অফ এক্স স্কোয়ার সেটা হচ্ছে x1 স্কোয়ার ইন্টু p1, x2 স্কোয়ার ইন্টু p2 প্লাস x3 স্কোয়ার ইন্টু p3 প্লাস ডট 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 xn স্কোয়ার ইন্টু pn, মানে যদি ই অফ এক্স কিউব বলি তাহলে x1 কিউব ইন্টু p1 প্লাস x2 কিউব ইন্টু p2 প্লাস x3 কিউব ইন্টু p3 প্লাস ডট 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 xn কিউব ইন্টু pn। তাহলে ইএক্স যাকে আমরা মধ্যক বলছি সেটা হচ্ছে প্রত্যেক স্পেকট্রাম
প্রত্যেকটি স্পেকট্রাম এবং তাদের সম্ভাবনার গুণফলের যোগফল x1 p1 প্লাস x2 p2 প্লাস x3 p3 প্লাস ডট ডট xn pn বা সামেশন অফ i1 1 to n xi pi ই অফ এক্স স্কোয়ার সেই একইভাবে করতে পারবো, শুধু স্পেকট্রামটা বর্গ বা ঘন হয়ে যাবে। স্পেকট্রাম x1 স্কোয়ার p1 প্লাস x2 স্কোয়ার p2 প্লাস x3 স্কোয়ার pt প্লাস xn স্কোয়ার pn, এইভাবে আমি কিন্তু ই অফ এক্স স্কোয়ার পাবো। এরপর চলে যাচ্ছি ভেদমানে। এরপর যে ভেদমান আছে দেখতে পাচ্ছ তোমরা, ভেদমান আমি লিখে রেখেছি। এরপর যে ভেদমান পাচ্ছি, ভেদমান যাকে আমরা ভার এক্স হিসাবে চিন্তা করব, ভেদমান এক্স যদি একটি সমসম্ভব চলক হয় তবে তার ভেদমান যাকে আমরা ভার এক্স বলবো, সেই ভার এক্সের শর্ট ফর্ম হচ্ছে ই অফ এক্স স্কোয়ার। আমি এই জন্য কিন্তু আগে এক্স স্কোয়ার বের করে দেখিয়েছি, লাগবে কাজে বলে। এক্স স্কোয়ারটা ই অফ এক্স স্কোয়ারটা কেমন বের করছে কাজে লাগবে বলে আমি দেখিয়েছি। ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার, এটা হচ্ছে ভেদমানের সূত্র। এই সূত্রটা আবার কিভাবে এলো সেটা আমি একটু পরে ভিডিওটির শেষে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে ভেদমান বা ভার এক্স এর সূত্র, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার। এবারে চলে যাচ্ছি সমক পার্থক্য। সমক পার্থক্য কিছুই না, আমরা পড়েছি 11-এ। সমক পার্থক্য সর্বদাই ভেদমানের বর্গমূল হয়। সমক পার্থক্য তার চিহ্ন সিগমা, সমক পার্থক্য সমান সিগমা সমান রুট ওভার ভেদমান, মানে আগে আমি ভেদমানটা বের করব, তাকে বর্গমূল করলে কিন্তু আমি সমক পার্থক্য পেয়ে যাব। তাহলে ভেদমানও হয়ে গেল, সমক পার্থক্যও হয়ে গেল। এছাড়া আরও কিছু সূত্র আমাদের জানতে হবে। এবারে যে সূত্রগুলি বলছি সব সূত্র আমি এই সূত্রগুলি প্রমাণ দেখাবো না, এই সূত্রগুলি প্রমাণ অলরেডি বইতে উদাহরণে করে দেওয়া আছে। যেমন একটি কনস্ট্যান্ট, ধরো এ একটি কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মধ্যে কিন্তু কনস্ট্যান্ট হয় এ হয়। যেমন একটা এক্সাম্পল আমি পাশে দিয়েছি, পাশে বলেছি ই অফ 5 সমান 5। যদি কনস্ট্যান্ট কোনো ভেরিয়েবলের সঙ্গে গুণ থাকে, মানে ই অফ এ এক্স কিছুই না, এটা বাইরে বেরিয়ে আসবে, এ ইন্টু ই এক্স হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি ই অফ 6x সমান 6টা বাইরে বেরিয়ে এসছে 6 অফ ই এক্স, ই অফ এক্স মাইনাস এক্স বার হচ্ছে 0। তাহলে কনস্ট্যান্টের মধ্যেও কনস্ট্যান্ট হয়। কনস্ট্যান্ট যদি কোনো ভেরিয়েবলের সঙ্গে গুণ থাকে তার মধ্যক নেওয়া হয় তবে কনস্ট্যান্টটি বাইরে বেরিয়ে আসে অবিকৃত অবস্থায়, তার কোনো পরিবর্তন না হবে না, অবিকৃত অবস্থায় বাইরে বেরিয়ে আসবে এবং ই অফ এক্স মাইনাস এক্স বার হচ্ছে 0। এই সূত্রগুলি কিন্তু বইতে অলরেডি আছে। আমি যদি ভেরিয়েন্স নিয়ে আলোচনা করি তাহলে কনস্ট্যান্টের ভেরিয়েন্স কিন্তু 0, ভার অফ এ হচ্ছে 0। যদি কনস্ট্যান্টটা একটা ভেরিয়েবলের সঙ্গে গুণ থাকে, ভার অফ এ এক্স থাকে, তাহলে এটা কিন্তু বাইরে যখন বেরাবে, মধ্যকে চেঞ্জ হয়েছিল না, এখানে কিন্তু চেঞ্জ হবে, এখানে বর্গ হয়ে বাইরে বেরাবে, এ স্কোয়ার ভার এক্স, ভার অফ এ এক্স প্লাস সি হচ্ছে এ স্কোয়ার ভার এক্স। আমি একটা এক্সাম্পল এখানে একটা দেখিয়েছি, ভার অফ 6 কিন্তু 0, ভার অফ 5 0, ভার অফ 4 0, ভার অফ 3 0, এরকম। আবার ভার অফ 5x যদি আমি নিই, যদি আমি ভার অফ 5x নিই, ভার অফ 5x যদি নিই, এই ভার অফ 5x দেখো 5টা যখন বাইরে বেরিয়ে আসছে তখন কিন্তু 5-এর স্কোয়ার বর্গ হয়ে যাচ্ছে, 5 5 25, 25 কিন্তু ভার এক্স হয়ে গেছে। ঠিক আছে। এছাড়া আরও কিছু সূত্র, ধরো দুটি চলরাশি রয়েছে, দুটি সমসম্ভব চলক রয়েছে, একটি এক্স অপরটি ওয়াই। দুটি সমসম্ভব চলক, তাদের যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফলের যদি মধ্যক নিই, তাহলে ই অফ এক্স প্লাস ওয়াই ই এক্স প্লাস ইওয়াই হবে, ই অফ এক্স মাইনাস ওয়াই ই এক্স মাইনাস ইওয়াই হবে, ই অফ এক্স ওয়াই ই এক্স ইন্টু ইওয়াই হবে, ই অফ এক্স বাই ওয়াই ই এক্স বাই ইওয়াই হবে। ভার দেখো, ভারের ক্ষেত্রে একটু চেঞ্জ দেখে নিবে ভালো করে, ভার অফ এক্স প্লাস ওয়াই ভার এক্স প্লাস ভার ওয়াই ভালো কথা, কিন্তু ভার অফ এক্স মাইনাস ওয়াই কীরকম লিখছি, ভার এক্স প্লাস ভার অফ মাইনাস ওয়াই, তাদের ক্ষেত্রে মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন নিতে হবে। এই হচ্ছে কয়েকটি সূত্রাবলী মধ্যক এবং ভেরিয়েন্সের। এই সূত্রগুলি শুধু মনে রাখতে হবে, প্রমাণ দরকার নেই, কিন্তু এই সূত্রগুলির প্রমাণ অলরেডি বইতে দেওয়া আছে, তোমরা দেখবে, বুঝতে না পারলে আমাকে জানাবে। এবারে আমরা চলে যাচ্ছি, আমি বলেছিলাম যে ভেদমানের যে শর্ট সূত্র, যেটা আমি বলেছিলাম যে ভেদমানের এই যে সূত্রটি, ভার এক্স সমান ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার, কী করে পেলাম, এই সূত্রটি কী করে পেলাম সেটা আমরা একটু দেখাচ্ছি। তার আগে আমাকে ভেদমানের সংজ্ঞা জানতে হবে। আমরা 11-এর স্ট্যাটিস্টিকে পড়ে এসেছি, রাশিবিজ্ঞানে পড়ে এসেছি যে ভেদমানের সংজ্ঞাটা কি, যে কোনো একটা সমসম্ভব চলক ও তার মধ্যকের পার্থক্যের বর্গের গড়কে ভেদমান বলা হয়। তো আমি সেটা দেখাচ্ছি, লেখাটা ভেদমানের সংজ্ঞা দেখো, কোনো সমসম্ভব চলক ও তার মধ্যকের পার্থক্যের বর্গের গড়কে ভেদমান বলে। একটা সমসম্ভব চলক এক্স, একটি সমসম্ভব চলক এক্স, তার মধ্যক এক্স বার, তাদের পার্থক্য মানে বিয়োগফল এক্স মাইনাস এক্স বার, তাদের বর্গ হোল স্কোয়ার, তাদের গড় মানে তাদের আবার মধ্যক, ঠিক আছে, তাদের আবার মধ্যক, বর্গের মধ্যক, এটা গড় নয়,
এটা হবে বর্গের মধ্যককে ভেদমান বলা। তাহলে ভার এক্সটা হবে ই অফ ভার এক্সের মূল যে গঠনটা, আবার বলছি, একটি সমসম্ভব চলক এক্স, একটি সমসম্ভব চলক এক্স, দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটি সমসম্ভব চলক এক্স আছে, এক্স, তার মধ্যক এক্স বার, তাদের পার্থক্য বা বিয়োগফল এক্স মাইনাস এক্স বার, তাদের বর্গ হোল স্কোয়ার। তাহলে সমসম্ভব চলক এবং তাদের মধ্যকের পার্থক্যের বর্গ, বর্গের মধ্যক আবার তার মধ্যক ই নিলে তাকে আমরা ভেদমান বা ভার এক্স বলবো। তাহলে ভার এক্স বা ভেদমানের অ্যাকচুয়াল যে গঠনটা সেটা হচ্ছে ই অফ এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। এর থেকে কিভাবে আমরা ভার এক্সের এই সূত্রটি পাবো, ভার এক্স সমান ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার, এই সূত্রটি পাবো সেটা দেখাচ্ছি, দেখো একটু। তাহলে আমরা ভেদমানের সূত্রটি প্রমাণ করছি। আমরা তো অলরেডি শিখে গেলাম যে ভেদমান বা ভার এক্সটা হচ্ছে ই অফ এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। তাহলে ই অফ, আমি যদি এটাকে এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্রে ফেলি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে একটু আগে আমরা একটা সূত্র পড়ছিলাম, যেটা আমি একটু আগেই দেখাচ্ছিলাম, যে একাধিক সমসম্ভব চলক তাদের যদি যোগ বিয়োগ থাকে তাদের মধ্যক হচ্ছে ইন্ডিভিজুয়ালি, মানে প্রত্যেকে আলাদা আলাদা হয়ে যাবে। তার মানে আমি যদি লিখি সেইভাবে, প্রথমটা হবে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ 2x এক্স বার প্লাস ই অফ এক্স বারের হোল স্কোয়ার হলো। এইবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে, দেখো ভালো করে। আমার ই অফ এক্স স্কোয়ার রয়েছে মাইনাস এই যে ইটা রয়েছে, এই ইটার ব্র্যাকেটের ভিতর 2টা হচ্ছে কনস্ট্যান্ট, এক্স বার সে তো মধ্যক, মধ্যক তো একটা মানই বেরোবে, আমরা শিখে এলাম মধ্যক তো একটা মানই বেরোবে। তাহলে মধ্যকটাও কিন্তু সর্বদা কনস্ট্যান্ট, মধ্যকটাও কোনো পরিবর্তন হয় না। তাহলে 2 কনস্ট্যান্ট, মধ্যক কনস্ট্যান্ট, 2 এবং মধ্যক মানে 2x বার, এই দুটো তাহলে বাইরে বেরিয়ে যাবে মধ্যকের সূত্র অনুযায়ী। তাহলে এটা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস 2x বার বাইরে বেরিয়ে গেছে ই এক্স প্লাস, এটা তো এক্স বার তো কনস্ট্যান্ট, তার বর্গ মানে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের মধ্যে কি হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে ইটা উঠে যাবে, এখানে এক্স বারের হোল স্কোয়ার হবে। তাহলে কি দাঁড়াচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস 2, এই যে এক্স বার, এই যে এক্স বার যাকে আমরা কি বলি ই এক্স বলি, তাহলে এক্স বার জায়গায় ই এক্স বসবে মাইনাস 2 ই এক্স ইন্টু ই এক্স প্লাস এই যে এক্স বার, তার জায়গায় এক্স বার মানেই তো ই এক্স, তার জায়গায় ই এক্স বসবে, তাহলে ই এক্স এর হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে ই অফ এক্স স্কোয়ার মাইনাস 2 ই এক্স ইন্টু ই এক্স, ই অফ এক্স স্কোয়ার মাইনাস 2 ই এক্স ইন্টু ই এক্স মানে ই এক্স এর হোল স্কোয়ার প্লাস ই এক্স এর হোল স্কোয়ার, মানে ই অফ এক্স স্কোয়ার মাইনাস দুটো থেকে একটা বিয়োগ যাচ্ছে, তাহলে মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার। তাহলে শেষে ভেদমানের সূত্র যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার। এটাই হচ্ছে ভেদমানের আসল সূত্র, যেটা আমরা শর্টে এখানে আমরা পড়েছিলাম, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার। এই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সূত্র। এই সূত্র থেকে আমাদের অঙ্ক করতে হবে, এবং আমি একটা সম্ভাবনা বিভাজন তালিকার তালিকা থেকে মধ্যক ভেদমান করে দেখাচ্ছি। আমি একটা সম্ভাবনা বিভাজন তালিকা নিয়েছি, দেখতে পাচ্ছি এর স্পেকট্রাম হচ্ছে 1 2 3 4, এর সম্ভাবনা হচ্ছে 1 এর 6 2 এর 6 2 এর 6 1 এর 6, যোগ করতে আমার 2 2 4 1 5 2 6, 2 2 4 5 1 6 1 হয়ে যাচ্ছে। এবারে আমি প্রথমের মধ্যক বা ইএক্স বা এক্স বার বের করবো, খুবই সহজ, x1 ইন্টু p1 1 ইন্টু 1 এর 6 প্লাস x2 ইন্টু p2 2 ইন্টু 2 এর 6 প্লাস x3 ইন্টু p3 3 ইন্টু 2 এর 6 প্লাস x4 ইন্টু p4 4 ইন্টু 1 এর 6। তাহলে টোটাল ক্যালকুলেশন করতে 15/6 বেরাচ্ছে। এরপরে তাহলে মধ্যক হয়ে গেল। এরপরে কিন্তু আমাকে ভেদমান বের করতে গেলে ই অফ এক্স স্কোয়ার বের করতে হবে। আমি কিন্তু এখানে ই অফ এক্স স্কোয়ার বের করেছি। ই অফ এক্স স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার ইন্টু 1 এর 6 প্লাস 2 স্কোয়ার ইন্টু 2 এর 6 প্লাস 3 স্কোয়ার ইন্টু 2 এর 6 প্লাস 4 স্কোয়ার ইন্টু 1 এর 6, ক্যালকুলেশন করতে 43/6। তাহলে এর ভার এক্সটা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার, মানে 43/6 মাইনাস 15/6 এর হোল স্কোয়ার। এইটাকে ক্যালকুলেশন করে নিলে আমি ভেদমান পেয়ে যাব, আর ভেদমানকে বর্গমূল করে দিলে আমি সমক পার্থক্য পেয়ে যাব। আশা করি আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্বন্ধে বোঝাতে পেরেছি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আমি ইন্টিগ্রাল পার্টটা রেখে দিলাম, সেটা আমি ক্লাসে বলবো। কিছু পার্ট আমি মোটামুটি সব পার্টই বলেছি, শুধুমাত্র ইন্টিগ্রাল পার্টটা আমি বললাম না, সেটা ক্লাসে ইন্টিগ্রেশন করানোর পরে ক্লাসে আমি সেটা বলবো। সেটা ছোট একটি কোশ্চেন তার থেকে আসে, সেটা নিয়ে আলোচনা করবো। বর্তমান এইটুকু নিলে মোটামুটি চ্যাপ্টারটা হয়ে যাবে। একটা দুটো অঙ্ক হয়তো আটকাতে পারে, সেটা
পরে আমরা আলোচনা করে নিব। তো যাদের অঙ্ক আটকাবে, যারা অঙ্ক করতে পারবে না, অঙ্ক আটকাবে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে অঙ্ক পোস্ট করবে। তোমাদের কাজ হবে আগে থিওরি ভিডিওটাকে ভালো করে দেখা, থিওরিটাকে বোঝা এবং প্রমাণগুলো বই থেকে দেখে নেওয়া, যদি আটকে যায় বলা, তারপরে অঙ্ক শুরু করা। এবং অঙ্ক শুরু করতে গিয়ে অঙ্ক শুরু করবে সোরেনদের বই থেকে, ছায়া প্রকাশনী বই থেকে, যাদের সাঁতরা আছে সাঁতরা বই থেকে অঙ্ক করবে, যেগুলি আটকাবে আমাকে বলবে।